ওয়েলকাম টু ফ্যান্ডাম। আবার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওতে যেই জিনিস জানতে চাও আনোয়ার আলীর আপডেট, সেই জিনিস তো আছেই। সেই জিনিস নিয়ে যতদূর অবধি আপডেট এখন অবধি এসছে সেটা শেয়ার করব। তার সাথেও যে ট্রান্সফার নিউজগুলো আছে, এখনও কিন্তু দুই প্রধানের কিছু প্লেয়ার নেওয়া বাকি, ডোমেস্টিক প্লেয়ার। তো মোহনবাগানের তো একটা কথা বলেইছি, সোয়াপ ডিল হতে পারে। আর ইস্ট বেঙ্গলেরও কিন্তু তোমাদের সাথে কিছু প্লেয়ারের নাম শেয়ার করেছি। তো সেগুলোতেই কিন্তু যা অ্যাডভান্সমেন্ট হয়েছে সেটা বলবো। আর ইস্ট বেঙ্গলের বিদেশি নিয়ে জানতে চাও, সে কবে আসছে, কবে কনফার্ম হবে, তো দেখেই নিয়েছো। একজন কিন্তু অলরেডি বলেছে দুদিনের মধ্যেই হতে পারে। তো সেই সব নিয়ে কথাবার্তা বলবো। তাছাড়াও ইন্ডিয়ান ফুটবলে যা যা বাকি আপডেটস আছে সব নিয়ে বলবো। কিন্তু সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করনি ইউটিউবে অবশ্যই করে নিও। আর ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও কিন্তু ফলো করে নিও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো শুরু করি ভিডিও আগে কালকের খেলা নিয়ে। দুই প্রধান কিন্তু ডুরান্ট জার্নি শুরু করে দিয়েছে। একজন মেন টিম নিয়ে শুরু করেছে, একজন কিন্তু সেকেন্ড টিম নিয়ে মানে রিজার্ভ টিম নিয়ে শুরু করেছে। আর দুজনেই কিন্তু জয় দিয়েই স্টার্ট করেছে। স্টার্ট তো করেছে মোহনবাগানে খেলা হয়তো অত ভালো লাগেনি, খুব একটা ছন্ন ছাড়া খেলা হচ্ছিল, কিন্তু মেন টিম কিন্তু খেলেনি। মেন টিম আসলে অন্যরকম খেলা হবে। আর মেন টিমের কিন্তু ফুল প্র্যাকটিসও শুরু হয়ে গেছে। কিছুজন প্লেয়ার আসা বাকি, 3-4 জন, তারাও কিন্তু এসে যাবে 3-4 দিনের মধ্যে। তারপরে কিন্তু ফুল স্কোয়াড হয়ে যাবে। যা শোনা যাচ্ছে সেকেন্ড ম্যাচটাও হয়তো মোহনবাগান রিজার্ভ স্কোয়াডই খেলাবে। একদম ডার্বিতে গিয়ে কিন্তু সিনিয়র টিমটা খেলাতে পারে, এখন অব্দি আর শোনা যাচ্ছে। 7 আর 8 তারিখ কিন্তু নেক্সট ম্যাচ আছে। 7 তারিখে ইস্ট বেঙ্গলের ডাউন টাউনের সাথে ম্যাচ, 7টা থেকে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। আর 8 তারিখে কিন্তু মোহনবাগানের ইন্ডিয়ান এয়ারফোর্সের সাথে ম্যাচ, সেটা 4টে থেকে যুব ভারতীতে। তো পরের ম্যাচগুলোতেই কিন্তু বুঝতে পারবে। আর ইস্ট বেঙ্গলের কালকের ম্যাচ দেখে যা মনে হলো, সব কিছুই ঠিক আছে। ওপরে কম্বিনেশন ভালো হচ্ছে, ভালো ভালো অ্যাটাক হচ্ছে। প্রথম দিন অনেক চান্স হয়তো মিস করেছে, সব ঠিক আছে। কিন্তু যেটা কনসার্নিং ব্যাপার, এটা কিন্তু কাল স্কোয়াডরা যেদিন টিমটা আনভেল হলো প্রেস কনফারেন্সে, সেদিনও বলেছিল যে ডুরান্টের পারফরমেন্স দেখে কিন্তু কিছু আরও রিইনফোর্সমেন্ট আসবে। তো আমার কিন্তু মনে হয় ডিফেন্সে কিছু প্লেয়ার আসতে পারে। সেন্টার ব্যাক এবং সাইড ব্যাক দুজন কিন্তু অন্তত আসতেই পারে, যা কালকের খেলা দেখে মনে হলো। আর যারা এখনো ইস্ট বেঙ্গলের ব্লগটা আর তার আগের দিনের মোহনবাগানের ব্লগটা দেখোনি, অবশ্যই গিয়ে দেখে নিও। ঠিকের আগের ভিডিওটা ইস্ট বেঙ্গলের ব্লগটা, আর দুটো ব্লগই কিন্তু একদম এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে। তো অবশ্যই গিয়ে দেখো এবং ওখানেও কমেন্ট করো কেমন লাগলো। অসাধারণ কিন্তু অ্যাটমসফিয়ার ছিল কালকে। তো এইগুলো তো হলোই। এবার বলি, মোহনবাগান থেকে একজন প্লেয়ার কিন্তু বেরিয়ে যাচ্ছে, এটা হলো আর্শ আনোয়ার শেখ। তো একজন গোলকিপার এসছে, খুবই ভালো গোলকিপার, ধীরাজ সিং, আন্ডার-17 ওয়ার্ল্ড কাপেও কিন্তু মেন গোলকিপার ছিল। সেই গোলকিপার এসছে, প্রচুর আইএসএল এক্সপিরিয়েন্স অলরেডি কিন্তু গ্যাদার করে নিয়েছে। তো সেই জায়গা থেকে বুঝতেই পারছিলে যে আর্শ আনোয়ার শেখ বেরিয়ে যাবে, আর সেটাই কিন্তু হচ্ছে। আর্শ কিন্তু বেরিয়ে এফসি গোয়াতে চলে যাচ্ছে। অলরেডি এফসি গোয়ার কিন্তু প্র্যাকটিস জয়েন করে নিয়েছে। কিছুদিনের মধ্যে কিন্তু অ্যানাউন্সমেন্টটাও পেয়ে যাবে যে আর্শ আনোয়ার শেখ কিন্তু মোহনবাগান ছেড়ে চলে যাচ্ছে এফসি গোয়াতে। তো এরপরে যেটা হলো মেন জিনিস, যেটা জানতে চাও, যেটা নিয়ে এখন চারিদিকে একদম সরগরম, চারিদিকে আগুন জ্বলছে, সেটা হলো আনোয়ার আলীর আপডেট। তো দেখেই নিয়েছো অলরেডি মার্কাসের টুইট থেকে যে আনোয়ার আলীকে যে কেসটা পিএসসিতে যে কেস যায়, পিএসসিতে কিন্তু তোমাদের আগেও বলেছি, একবারে একটা কেস নয়, একবারে ধরো প্লেয়ার আর ক্লাবের মধ্যে কোনো ঝামেলা হচ্ছে, এরকম 4-5টা কেস কালেকটিভলি একখানা মিটিং বসে, সেখানে কিন্তু ডিসকাস করে সলভ করা হয়। তো সেই রকমই কিন্তু 2 অগস্ট আনোয়ারের কেসটা নিয়ে বসা হবে। তার সাথে আরো কিছু কেস আছে, যার মধ্যে কিন্তু কিছু হায়দ্রাবাদ প্লেয়ারেরও কেসেস আছে, সেগুলো নিয়ে কিন্তু ডিসকাস করা হবে। তারপরে কিন্তু ডিসিশন দেওয়া হবে। এমন না যে 2 অগস্টেই কিন্তু একদম ডিসকাস করে ডিসিশন একদম ফাইনাল জানিয়ে দিল। 2 আগস্টে করে কিন্তু আরো কিছুদিন লাগতে পারে। এবার এরকমও হতে পারে 2 আগস্টে করেই দেখলে 3 আগস্টে ডিসিশন চলে এলো যে পিএসসি কি ডিসিশন দিচ্ছে। কিন্তু পিএসসি কিন্তু সেদিন এই কেসগুলো নিয়ে বসছে। আর হায়দ্রাবাদের কিছু প্লেয়ারেরও আছে, কারণ হায়দ্রাবাদের জানো এখন যেরকম অবস্থা, কিছু প্লেয়ারকে কিন্তু স্যালারি দিতে পারেনি, কিন্তু তবু আটকে রেখেছে যে ওরা খেলবে, এখনো ভাবছে, মানে এখনো চিন্তা ভাবনা আছে ওদের খেলার, সেই জন্য। তো সেগুলো নিয়েও কিন্তু ডিসকাশন হবে। তো অনেক কিছুই কিন্তু 2 অগস্টের পরে ক্লিয়ার হয়ে যায়। আর অনেক ওই টুইটটায় অনেক কিছু ছিল যেটার জন্য তোমাদের মনে অনেক প্রশ্ন, যে কোন ক্লাব ব্যান খেতে পারে, প্লেয়ার ব্যান খেতে পারে, অনেক কিছু প্রশ্ন আছে। তো অবশ্যই একটা কন্ট্রাক্ট যেহেতু ছিল, সেই কন্ট্রাক্টটা ব্রেক করছে। এবার কিন্তু সেটাই স্ক্রুটিনাইজ করে দেখা হবে যে কে কন্ট্রাক্টটা ব্রেক করছে, মানে কে ভুলভাবে কন্ট্রাক্টটা ব্রেক করছে। এবার ধরো আনোয়ার কন্ট্রাক্টটা ব্রেক করছে, যেটা ওর করা উচিত নয়, এরকম যদি ডিসিশনটা হয়, তো সেই জায়গা থেকে কিন্তু আনোয়ার 6 মাসের জন্য ব্যান হতে পারে। প্লেয়ার কিন্তু ম্যাক্সিমাম 6 মাসেরই ব্যান হয়, মানে উইন্টার ট্রান্সফার উইন্ডোর পরে কিন্তু আনোয়ার তাহলে খেলতে পারবে। তার আগে 6 মাস ধরো মোহনবাগান থেকে বেরিয়ে গেল, বেরিয়ে ইস্ট বেঙ্গলে বা যে কোনো কোথাও সাইন করলো, সেই জায়গা থেকে কিন্তু প্রথম 6 মাস কিন্তু খেলতে পারবে না। উইন্টার ট্রান্সফার উইন্ডোর পর থেকে, মানে জানুয়ারি ফেব্রুয়ারি ওরকম জায়গা থেকে কিন্তু আবার আনোয়ার খেলতে পারবে। এবার ধরো ডিসিশনটা আসলো যে কন্ট্রাক্টটা ঠিকঠাক ছিল না মোহনবাগান আর দিল্লি এফসির মধ্যে। কন্ট্রাক্টে যদি ঠিকঠাক না থাকে, সেই জায়গায় তো আনোয়ার এমনি ফ্রি পাস পেয়ে গেল বেরিয়ে যাওয়ার। আনোয়ার কিন্তু
তার পরের দিন থেকেই খেলা শুরু করে দিতে পারবে। কিন্তু সেটাই কি হবে, মোহনবাগান আর দিল্লি এফসির মধ্যে যেহেতু কন্ট্রাক্টটা হয়েছিল, সেই জায়গায় কিন্তু বোথ পার্টিস মোহনবাগান দিল্লি এফসি দুজনকেই কিন্তু পানিশমেন্ট ফেস করতে হতে পারে, না হলে দিল্লি এফসিকে হতে পারে। কারণ দিল্লি এফসি কিন্তু এই প্লেয়ারটাকে ছেড়েছিল 5 বছরের লোন ডিলে, কোথাও কিন্তু এরকম শোনা যায়নি এর আগে 5 বছরের লোন ডিল। তো দিল্লি এফসি যেহেতু ছেড়েছিল, দিল্লি এফসি কিন্তু শুধু এই কেসটা কিন্তু দিল্লি এফসিও খেতে পারে। তো ব্যাপারটা হলো এই যে যদি ক্লাবেরা যদি এই জিনিসটায় মানে ফল্ট হয় ক্লাবেদের, তো সেই জায়গা থেকে কিন্তু দুটো ট্রান্সফার উইন্ডোর জন্য ব্যান হতে পারে। মানে নেক্সট যে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে আসছে আর তারপরে সিজন শেষে যে আবার সামার ট্রান্সফার উইন্ডোটা আসছে, দুটোতেই কিন্তু একদম ব্যান খাবে, মানে ট্রান্সফার ব্যান খাবে। এটা কিন্তু মোহনবাগান দিল্লি এফসি দুজনের মধ্যে দুজনই বা যে কোনো একজন খেতে পারে। অনেকে তোমাদের প্রশ্ন আছে ইস্ট বেঙ্গল কি ট্রান্সফার ব্যান খেতে পারে? তো ইস্ট বেঙ্গলের ট্রান্সফার ব্যান খাওয়ার তো কোনো সম্ভাবনা এখানে দেখছি না, কারণ ইস্ট বেঙ্গল কিন্তু আনোয়ারকে ডাইরেক্ট গিয়ে অ্যাপ্রোচ করেনি, ইস্ট বেঙ্গল কিন্তু ডাইরেক্ট দিল্লি এফসির কাছে গেছে। আনোয়ার যেহেতু দিল্লি এফসির প্লেয়ার, ট্রান্সফারের রুল এটাই যে ক্লাবকে কিন্তু জানিয়ে প্লেয়ারকে অ্যাপ্রোচ করতে হবে, আর ইস্ট বেঙ্গল কিন্তু সেটাই করেছিল। তো সেই জায়গা থেকে কিন্তু ইস্ট বেঙ্গলের এই মুহূর্তে মানে ট্রান্সফার ব্যান বা কিছু হওয়ার কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই এখন অবধি। কিন্তু এত দূরই আপডেট আছে, 2 তারিখের পরে কিন্তু বাকি সবকিছু ক্লিয়ার হবে। আমার কাছে যতদূর আপডেট ছিল আমি কিন্তু পুরো ক্লিয়ারলি বলে দিলাম। এরপরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এবার তারপরে একদম শেষে আসি, ইস্ট বেঙ্গলের যে বললাম কিছু রিইনফোর্সমেন্ট অবশ্যই দরকার ডিফেন্সে। কিছু প্লেয়ারকে অলরেডি জানো অ্যাপ্রোচ করেছে, তার মধ্যে কিন্তু 2জন হায়দ্রাবাদের প্লেয়ার, একজন সেন্টার ব্যাক অ্যালেক্স সাজি, আরেকজন কিন্তু সাইড ব্যাক বিঘ্নেশ। এবার ব্যাপারটা হলো ওরা দুজন কিন্তু এখনো হায়দ্রাবাদের প্লেয়ার, আর ওরা কিন্তু দুজন অন্য হায়দ্রাবাদ প্লেয়ারের মতো পিএসসিতেও এখনো অবধি যায়নি যে কন্ট্রাক্ট টার্মিনেট করে অন্য কোথাও যাবে। এরা যদি পিএসসি গিয়ে জিতে যায়, তো সেই জায়গা থেকে কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেট করে ফ্রি ট্রান্সফারে ইস্ট বেঙ্গল কিন্তু নিয়ে নিতেই পারে। আর না হলে যদি হায়দ্রাবাদের সাথে ডিসকাশন চালায়, তো সেই জায়গা থেকে কিন্তু ট্রান্সফার ফি দিয়েই বিঘ্নেশ বা অ্যালেক্স সাজি এদেরকে কিন্তু আনতে পারে। আর তোমাদের শুরু থেকে যার কথা বলছি নাওরেম রোশন সিং এর প্রতি কিন্তু ইন্টারেস্ট আছে দুই প্রধানেরই, ইস্ট বেঙ্গল মোহনবাগান দুজনেরই কিন্তু ইন্টারেস্ট আছে। যেমন বিঘ্নেশ অ্যালেক্স সাজি এগুলো বললে এগুলো কিন্তু পুরোপুরি ইস্ট বেঙ্গলের ইন্টারেস্ট, কারণ ইস্ট বেঙ্গলে ওই পজিশনের প্লেয়ার দরকার। নাওরেম রোশন সিং এর উপরে ইন্টারেস্ট কিন্তু দুজনেরই আছে, কারণ সুভাশিস বোস একমাত্র কিন্তু লেফট ব্যাক, যদি সুভাশিস বোসকে মাঝে মাঝে সেন্টার ব্যাক খেলাতে হয়, সেই জায়গায় কিন্তু একজন লেফট ব্যাক লাগবে। তো সেই লেফট ব্যাকের অভাবের ফলে দুই প্রধানই কিন্তু এখন পিছনে পড়ে আছে নাওরেম রোশন সিং। এবার বিএফসি ছাড়বে না বিএফসি ছাড়বে না, কত ট্রান্সফার ফি যাবে, সবকিছুই কিন্তু ডিপেন্ড করছে যে কে নিতে পারে। আর আরেকটা জিনিস হলো প্লেয়ারটা কোন দিকে যেতে পারে, কোন দিকে গেলে প্লেয়ারের মনে হয় যে ভালো। যেমন আগে দেখেছো আপুইয়ার মতো একজন প্লেয়ার মোহনবাগানকে প্রেফার করেছে, জিকসন সিং এর মতো একজন প্লেয়ার ইস্ট বেঙ্গলকে প্রেফার করেছে। তো প্লেয়ার প্রেফারেন্সের ওপরেও কিন্তু প্লেয়ারের নিজের প্রেফারেন্সের ওপরেও কিন্তু অনেকটা এইগুলো ডিপেন্ড করে। তো দেখা যাক আস্তে আস্তে অ্যাডভান্সমেন্ট হলে বলবো, কিন্তু এখন অব্দি কিন্তু এটাই আপডেট। ইস্ট বেঙ্গল ট্রান্সফার ফি দিয়ে কিছু প্লেয়ার নেবে, এটা আপডেট। মোহনবাগানও কিন্তু এখনো কিছু ডোমেস্টিক সাইনিং করাতে পারে, এটাই কিন্তু আপডেট। আর আনোয়ার নিয়ে সব ক্লিয়ারলি বলে দিলাম। এরপরেও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও ফলো করে নাও। তো চলো এখনের জন্য টাটা।